হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এলিট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফিলোসফি ক্লাসটি আজকে তোমাদের প্রথম শুরু করছি। তো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদের সকলের পরীক্ষা খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমি চাই তোমাদের পরবর্তী পরীক্ষা আরো ভালো হোক। তো তোমাদের দেখেছো যে প্রথম সেমিস্টারের দর্শনের যে বিষয়গুলি ছিল তার মধ্যে একটি ছিল পাশ্চাত্য দর্শন। সেই পাশ্চাত্য দর্শনের যে অসংখ্য শাখা ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা যুক্তিবিদ্যা। তো আমাদের দ্বিতীয় সেমিস্টারে এই যুক্তিবিদ্যা নিয়েই আমরা শুরু করব। এই সেকেন্ড সেমিস্টারের তোমাদের দুটো পার্টে ভাগ হয়েছে, এক যুক্তিবিদ্যা পুরো বিস্তারিত আলোচনা, আর এক এথিক্সের পুরো বিস্তারিত আলোচনা। এই দুটো পার্টে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পুরো সিলেবাস। বুঝতে পারলেন ছাত্রছাত্রী? এবার আসি ইউনিট 1-এ কি। ইউনিট 1-এ হচ্ছে তোমাদের পুরো যুক্তি, লজিক, অঙ্ক যেভাবে করতে হয় সূত্র নিয়ে, ঠিক সেরকম ভাবে লজিক গুলো তাই তোমাদেরটা জটিল না, খুব ইজিলি তোমরা অনায়াসেই সব বুঝতে পেরে যাবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমরা সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করে দেব, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় পার্টে আছে তোমাদের থিওরিক্যাল পেপার এথিক্স নীতিবিদ্যা সম্পর্কের আলোচনা। তো আজকে যেটা আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম টপিক, প্রথম ইউনিটের মধ্যে সর্ব ইউনিট 1, সেটা হচ্ছে যুক্তির প্রকৃতি। তার মধ্যে অন্তর্গত অবরোহ আর আরোহ যুক্তি। এই যে টপিকটা আজকে তোমাদের পড়াবো বা আলোচনা করব আমরা, সেই টপিকটার উপর যে নোটস, যে উন্নত মানের নোটস আমরা সব তোমাদেরকে দিয়ে দেব। কার মাধ্যমে? আমাদের এলিট অ্যাপস এর মাধ্যমে। আমাদের এলিট অ্যাপস এর মাধ্যমে তোমরা সমস্ত এই টপিকের উপর নোটস পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা আজকের ক্লাসটি আমার সুন্দরভাবে ভালোভাবে দেখো। তোমাদের এরপর লজিকের প্রতি যে ভয়, আর ভয় বলে কি থাকবে না। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো তোমাদের এই যে যুক্তির প্রকৃতি বা যুক্তির স্বরূপ বা যুক্তির নেচার, তো আমরা এই কথা বলতে গিয়ে দেখতে পাই যে যুক্তি, এই যুক্তি কথাটা কি, তার ইংরেজি বা শব্দ বা কি, তো সেটা আগে জেনে নিই। তাহলে যুক্তির শব্দের অর্থ যদি না জানি বা যুক্তির স্বরূপ বা প্রকৃতি জানা আমার পক্ষে সম্ভব নয়। তা আগে আমাকে জানতে হবে যুক্তির কথার অর্থটা কি, যুক্তি শব্দটা কোথা থেকে এসেছে, তো সেটা আমরা এখন জেনে নিই। এই যুক্তি শব্দটির ইংরেজি প্রতি শব্দ হলো লজিক। কি শব্দ? লজিক। লজিক। দেখো, এই যুক্তি এর ইংরেজি প্রতি শব্দ হলো লজিক। আর এই লজিক শব্দটি কোথা থেকে এসেছে না, তো গ্রিক শব্দ, একটা গ্রিক শব্দ সেটা হচ্ছে লজিকে। লজিকে, এই লজিক একটা গ্রিক শব্দ, এই গ্রিক শব্দ থেকে এসেছে ইংরেজি লজিক শব্দ। আর এই লজিকের বাংলা হলো যুক্তি। তবে এই লজিকের শব্দটি আবার এসেছে কি থেকে? লোগোস থেকে। লোগোস থেকে। তাহলে কি দাঁড়ালো? লোগোস থেকে এসেছে লজিকে, আবার লজিকে কথাটি এসেছে লজিক, মানে লোগোস কোথা থেকে এসেছে? লজিকে, আর লজিকে থেকে এসেছে লজিক। তার মানে আমরা যদি এই লোগোস কথা অর্থ জানতে পারি, তার মানে লজিক কথা অর্থ জানতে পারবো। আর এই লোগোস, এই গ্রিক শব্দের অর্থ হলো চিন্তা। চিন্তা। তাহলে লোগোস কথা অর্থ চিন্তা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লজিক কথা অর্থ হলো চিন্তা। সুতরাং যা দাঁড়ালো সেটা হচ্ছে লজিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো চিন্তা। তাহলে প্রশ্ন হলো লজিক কি বা যুক্তি কি? যুক্তি হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ যে বিজ্ঞানে চিন্তা নিয়ে আলোচনা করা হয়, এই লোগোস নিয়ে আলোচনা করা হয়, সেই চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকেই বলা হয় যুক্তি বা লজিক। দেখো,
আমি তোমাদের তাহলে দেখো যে যুক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। এই দেখো যে যুক্তিবিদ্যা বা লজিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। তাহলে এই প্রশ্ন দেখো আমি যেটা আলোচনা করলাম সেটা তোমরা সবাই দেখে নাও, যে এই যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতি শব্দ হলো লজিক, যা এসেছে গ্রিক শব্দ লজিকা থেকে। এই লজিকার শব্দটি এসেছে আবার লোগোস থেকে, যার অর্থ হলো চিন্তা। সুতরাং লজিক বা যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যেটা তোমাদেরকে বললাম সেটা এখানে স্পষ্ট ভাবে দেওয়া আছে। এবার দেখো আমরা আরো তোমাদেরকে সহজ করে দিয়েছি। দেখো এই যে লোগোস থেকে এসেছে লজিকা, আবার লজিকা থেকে এসেছে লজিক। এই লজিকটাই হলো তোমাদের যুক্তিবিদ্যা। আর এই লোগোস কথা অর্থ চিন্তা, সেই জন্য এই যুক্তিবিদ্যার কথা অর্থ হলো বা ব্যুৎপত্তিগত অর্থ হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তাহলে যেটুকু দাঁড়ালো যে যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো যে এই চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, তাহলে চিন্তা কি প্রশ্ন জাগতে পারে আমাদের মনে, স্যার চিন্তা তাহলে কি স্যার? তাহলে চলো আমরা দেখে নিই এবার যে চিন্তাটা কি। দেখো আমরা অনেকে ভাবি, অনেকে চিন্তা করি, বিষয়গুলো ভাবি, অনেক কিছু করি, সেটা কি তাহলে চিন্তা না? আমার দর্শনের চিন্তা কি সেটা আমরা বুঝে নেব। দেখো ধরো এই যে মানসিক ক্রিয়ার সাহায্যে মানুষ জ্ঞান আহরণ করে বা অর্জন করে তাকে চিন্তা বলে। আর এই চিন্তা এক প্রকার জ্ঞান, তা হলো সামান্য জ্ঞান। তাহলে কি হলো? চিন্তা একটা মানসিক ব্যাপার, একটা মানসিক প্রক্রিয়া। তাহলে মনে মনে অভ্যন্তরীণ, কখনো কিন্তু বাহ্যিক না। এই চিন্তা মানে যে কোনো মানসিক প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞানগুলো আমরা আহরণ করি বা অর্জন করি, এটা 2+2=4, এই জ্ঞানটা অর্জন করলাম কার দ্বারা? চিন্তার দ্বারা। তা চিন্তা হলো সেই রকম একটা মানসিক প্রক্রিয়া যার দ্বারা যে কোনো জ্ঞান অর্জন করি, হ্যাঁ, যে কোনো জ্ঞান আহরণ করি এইরকম। কিন্তু এই জ্ঞানটা কেমন জ্ঞান? সেটা অল্প জ্ঞান নয়, বিশেষ জ্ঞান নয়, সেটা হলো আমাদের সামান্য জ্ঞান। তাই এই চিন্তা হলো একটা যে মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জ্ঞান অর্জন করি। তাই এই চিন্তা সম্পর্কে যে বিজ্ঞানটা, সেটাই হলো আমাদের যুক্তি বিজ্ঞান। বুঝতে পেরেছ? এবার আমরা যাই। তাহলে এই যে আমরা চিন্তা নিয়ে আলোচনা করলাম, আমরা বুঝে গেলাম যে চিন্তা সম্পর্কিত যে বিজ্ঞান সেটা হলো যুক্তি বিজ্ঞান, এটা ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে আমাদের জানতে হবে যে যুক্তিবিদ্যা কি জিনিস, তাহলে কাকে বলে। তাহলে আমরা যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে চিন্তা সম্পর্কিত যে ভাষায় ব্যক্ত, এক কথায় ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত যে বিজ্ঞান। দেখো মনের ভিতরে যেটা আছে সেটা যদি ভাষায় প্রকাশ করি, আর সেই চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা। আর এই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। আমরা আগে দেখেছি, আমরা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে দেখেছি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? যুক্তি। ঠিক সেরকম ভাবে এইখানেও বিষয়টি তাই, যে প্রধান আলোচ্য বিষয় কার আলোচ্য বিষয়? যুক্তিবিদ্যার। এই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি, কেননা যুক্তিকে নিয়েই যুক্তিবিদ্যা। তো এখন আমরা জেনে বসে তাহলে যুক্তি কি। তাহলে আমরা দেখো যুক্তি কি এবার আমরা আলোচনা করে নিই। দেখো যুক্তি কি, যেমন আমরা অনেক দেখি না যে অনেক কথা বলি যে এই বেশি যুক্তি দিচ্ছিস, বেশি কথা বলছিস, বেশি বড় বড় হয়ে গেছিস, যখন আমরা বলি দেখতে পাই তো নাকি। তাহলে আমরা যুক্তিটা কি? অনেকে বলি যুক্তি দিচ্ছি, কিন্তু আমরা যুক্তি অর্থ জানি না, যুক্তি কি জিনিস জানি না। আমরা সব বলি হ্যাঁ যুক্তি দিচ্ছি, যুক্তি করা বলি, কিন্তু তাহলে আমরা দর্শনে এবার জানবো বা লজিকে জানবো যুক্তি কাকে বলে। দেখো ছাত্রছাত্রী, যে ভাষায় প্রকাশিত যে অনুমান, তাকেই বলা হবে যুক্তি। তার প্রশ্ন জাগলো যে ভাষায় প্রকাশ করছি, মানে আমরা যখন অনুমানগুলো করি, আমরা সেই অনুমান দিয়ে যখন ভাষায় প্রকাশ করব তখন তাকে বলা হবে যুক্তি। এটা একটা দিক থেকে বলা যায়। আর একটা দিক থেকে বলা যায় যে যুক্তি হলো এমন একটা জিনিস যা কতগুলি বচনের সমষ্টি, তার মানে কতগুলি বচনকে মিলিয়ে একসঙ্গে বলা হবে যুক্তি। দেখো এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে।
আর একদিক থেকে বলা যাবে, অন্যভাবে বলা যায় যুক্তি হলো কতকগুলি বচনের সমষ্টি যার মধ্যে থাকে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। তাহলে আমরা জানতে পারলাম যে যুক্তি গঠিত হচ্ছে কতগুলি বচন নিয়ে, আর সেই বচনগুলির মধ্যে কিছু থাকছে আশ্রয় বাক্য আর কিছু থাকছে সিদ্ধান্ত। তাহলে এবার আমরা দেখব যে যুক্তি বলতে গিয়ে একটা কথা পেলাম আমরা, অনুমান। এই যে যখন অনুমানকে ভাষায় প্রকাশ করছি তখন তাকে যুক্তি যে বলছি, তাহলে আমাদের মনে প্রশ্ন জাগলো বা তোমাদের মনে প্রশ্ন জাগলো যে স্যার অনুমান কি? তখন আমরা জেনে নেব যে অনুমানটা কি। তাহলে দেখো অনুমানটা কি, এটা তোমরা সবাই গেস করো বা তোমরা অনুমান করো, সবাই বলো হ্যাঁ এই ক্ষেত্রে অনুমান করি, এই ক্ষেত্রে অনুমান করি। তা দর্শনে অনুমানটা কি? দেখো তোমরা ছোট বয়সে দেখেছো, যখন আকাশে মেঘ করলে বড়রা, মা, দিদি, বাবা, কাকা যে হোক না কেন, সে বলে এই মেঘ করেছে, বৃষ্টি হবে, চল ওপরে চল। দেখেছি এরকম ভাবে দীর্ঘদিন তোমরা দেখেছো যে মেঘ করলে বৃষ্টি হবে, এটা তোমরা দেখেছো, বৃষ্টি হয়েছেও। এবার দেখেছি মেঘ করেছে, বৃষ্টি হয়েছে। এইভাবে দীর্ঘদিন দেখার পর যখন তোমরা বড় হয়ে বুঝতে শিখে দেখছো আকাশে মেঘ করেছে, তখন তুমি এই ছোটদেরকে বলছো এই চলাই চলাই আজকে বৃষ্টি হবে, মেঘ করেছে প্রচন্ড। এই যে বৃষ্টি হবে, বৃষ্টি তো হয়নি, বৃষ্টি হবে সেটা তুমি আগেই বলে দিচ্ছ। তো এই যে আগে দেখেছিলাম মেঘ করেছিল আর বৃষ্টি হয়েছিল, এটা আগে দেখেছিলে, এখন তুমি বৃষ্টি না হয়ে মেঘ করা দেখেই বলে দিচ্ছ বৃষ্টি হবে। এটাই হলো অনুমান। বা আর এক দিক থেকে পাওয়া যায়, যখন আমরা দেখি আমাদের পাড়ার প্রতিবেশী কোন বন্ধু বান্ধবী হোক বা ছোট ভাই বোনই হোক, দেখেছি যে কোন একটা ভাই বোন পরীক্ষাতে একাদশ শ্রেণীতে পড়ছে বর্তমানে, সে দেখেছি আমরা নবম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। সে যদি এবার একাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়ে আসে, তাহলে আমরা মনে মনে কি ভাববো? সে নিশ্চয় পরীক্ষায় পাশ করবে। তা এই যে আগে জানা ছিল, জেনেছিলাম, এবার এখান থেকে আমরা ভাবছি মনে মনে সে পরীক্ষায় পাশ করবে, আর এটাই হলো আমাদের অনুমান। তাহলে অনুমান আমরা কি বুঝতে পারলাম? নিশ্চয় তাহলে আগে জানা ছিল, সেটা বর্তমানে আমাদের জানা নেই। হ্যাঁ, এটাই হচ্ছে অনুমান। দেখো তাহলে অনুমানটা সাবিক কি দাঁড়াচ্ছে? যে জানা থেকে অজানাতে যাওয়ার যে একটা মানসিক প্রক্রিয়া, আবার বলি যে জানা থেকে অজানাতে যাওয়ার যে একটা মানসিক প্রক্রিয়া, তাকেই বলা হয় অনুমান। কেমন জিনিস দেখো, এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যে জানা থেকে অজানাতে যাওয়ার যে মানসিক প্রক্রিয়া, তাই হলো অনুমান। এখানে জানা বলতে জ্ঞাত আর অজানা বলতে অজ্ঞাত। তাহলে আমরা একই ভাবে এটাও বলতে পারি যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া, তাই হলো অনুমান। তাহলে আমরা এইটুকুই জানতে পারলাম যে জানা থেকে অজানাতে যাওয়ার যে একটা মানসিক, বাহ্যিক নয়, মনে মনে, মনের ভিতরে, সেই মনের ভিতরের যে প্রক্রিয়া, সেটাকে বলবো আমরা অনুমান। বুঝতে পারলে? আর এই অনুমান যখন ভিতরে ছিল, সেটাকে যখন প্রকাশ করে দিচ্ছি, বাইরে যখন প্রকাশ করে দিচ্ছি, প্রকাশ করছি কোনো বচনের মাধ্যমে, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের যুক্তি। এই জন্যই বলা হয় যুক্তি কি জিনিস না, তো অনুমান যখন বা অনুমানকে যখন ভাষায় প্রকাশিত করে, তখন তাকে বলা হয় যুক্তি। তাহলে বুঝতে পারলে যে যুক্তি কিভাবে হচ্ছে? অনুমান থেকে। আগে মানুষের ভিতরে অনুমান করছে, আর সেই অনুমান থেকে পরবর্তীকালে বচনের মাধ্যমে ভাষায় প্রকাশিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে আমাদের যুক্তি। এবার তাহলে প্রশ্ন হলো যে অনুমান থেকে যখন যুক্তি হচ্ছে, তাহলে অনুমান আর যুক্তি কি এক? তারা কি সমর্থক? যেহেতু অনুমানটাই প্রকাশিত রূপ যুক্তি হয়ে যাচ্ছে, তাহলে কি এক? এই প্রশ্নের উত্তরে বিশেষ আর সংকীর্ণ, এই যে বিশেষ সংকীর্ণ, এটা একটা অর্থ, আর ব্যাপক অর্থ, এই দুটি অর্থে গ্রহণ করলে আমরা একদিক থেকে এক বলে মনে হলেও আসলে তারা কিন্তু এক
নয়। তাদের অর্থের দিক থেকে সামান্য পার্থক্য রয়েছে, সেটা আমরা দেখে নেব। দেখো, এই যে অনুমান ও যুক্তি কি সমর্থক? তা তোমরা বলো তো, ছাত্রছাত্রী তোমরাই বলো যে যেটুকু বললাম সেটা কি বলে মনে হচ্ছে? এক বলে মনে হচ্ছে? তাই আমরা এইটুকু দেখবো না, আমরা না দেখে চেষ্টা করছি বলার, বা আগে যে আলোচনা করলাম তার বেসিসে একটু চেষ্টা করো তো। তাহলে আমি কি বলেছিলাম? যে অনুমানটা একটা মানসিক প্রক্রিয়া বলেছিলাম না বাহ্যিক প্রক্রিয়া বলেছিলাম? নিশ্চয় মানসিক প্রক্রিয়া। সেই মানুষের ভিতরের প্রক্রিয়া, অভ্যন্তরীণ প্রক্রিয়া, বাইরের তো নয়। এবার যুক্তিকে বলেছিলাম বলতো, যুক্তি বললাম যে এই অনুমানটা যখন প্রকাশ করছি, বাইরে প্রকাশ করছি, কার মাধ্যমে? বচনের মাধ্যমে, তখন সেটা কি যুক্তি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পার্থক্য দেখে মনে হচ্ছে না অনুমানটা একটা মানসিক প্রক্রিয়া আর যুক্তিটা কি একটা বাহ্যিক প্রক্রিয়া? এই তো পার্থক্য পেয়ে গেলাম। তাহলে পার্থক্য পেলাম মানে আমরা কখনো কি সমর্থক বলতে পারি? নিশ্চয়ই না। দেখো, আমি যেটুকু লিখেছি বা লেখার চেষ্টা করেছি, দেখো যে অনুমান হলো জানা থেকে অজানাতে যাওয়ার একটি মানসিক প্রক্রিয়া, যেটা আগে আমি বললাম, আলোচনা করলাম। ওইদিকে দেখো, যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান, এটি একটি বাহ্যিক প্রক্রিয়া। তাহলে আমরা এখানেও বলতে পারি এটি একটি মানসিক প্রক্রিয়া। তাহলে এই যে অনুমান আর যুক্তি, এই দুটো থেকে স্পষ্ট এটা যে তারা সমর্থক নয়, অর্থের দিক থেকে আলাদা, বা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, এটা মানসিক প্রক্রিয়া, সেটা মনে মনে অন্তরে থাকছে, সেটা যখন বাইরে প্রকাশ করে দিচ্ছি সেটা যুক্তি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট অনুমান ও যুক্তি সমর্থক নয়। এটা যদি প্রশ্ন পরীক্ষা আসে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় আসে, তোমরা ঠিক সুন্দরভাবে তোমরা লিখে নিবে। আশা করছি কারো প্রবলেম হওয়ার কথা নয়। যদি প্রবলেম হয় তুমি আবার এটাকে ব্যাক করে দেখে নেবে আরেকবার, ঠিক আছে? দেখো, তাহলে আমরা যেটুকু পেলাম যে অনুমান আর যুক্তি, অনুমান থেকেই তৈরি হচ্ছে যুক্তি। তাহলে অনুমান থেকেই তৈরি হচ্ছে যুক্তি, ঠিক আছে? তাহলে অনুমানটা যখন বচনের মাধ্যমে আমরা প্রকাশ করে দিচ্ছি তখন সেটা হয়ে গেল যুক্তি, ঠিক আছে ছাত্রছাত্রী? আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখে নেব যে যুক্তি কি জানলাম, যুক্তি অনুমান সমর্থকও জানলাম। তাহলে এবার আমরা দেখবো যে যুক্তি কয় প্রকার, যুক্তির প্রকারভেদ কি, যুক্তিকে কয়টি শ্রেণীভাবে ভাগ করা যায়। দেখো, আমরা যুক্তি বিজ্ঞানে যেটা পাই সেটা হলো যুক্তি দুই প্রকার, একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি। এই দুই ভাগে আমরা যুক্তিকে পাই, একটা হচ্ছে অবরোহ যুক্তি, একটা হচ্ছে আরোহ যুক্তি। এখন আমরা এই যুক্তি সম্পর্কে একটু আলোচনা করে নেব। এই অবরোহ যুক্তি কি, কাকে বলে, তার উদাহরণ কি হবে, তার বৈশিষ্ট্য কি, এইগুলো সম্পর্কে এখন আমরা জানবো। আর আরোহ যুক্তি কাকে বলে, তার উদাহরণ কি, তার বৈশিষ্ট্য কি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এক কথায় এই দুটি যুক্তি সম্পর্কে আমরা তোমাদের সঙ্গে একসঙ্গে আলোচনা করব, ঠিক আছে? দেখো, এই যে যুক্তির যে একটি ভাগ সেটা অবরোহ যুক্তি, সেটা কাকে বলে? দেখো, আমরা আগে এই যুক্তিটার সংজ্ঞা বলার চেষ্টা করি, তারপর উদাহরণ দিয়ে আমরা তার বৈশিষ্ট্যগুলিকে জেনে নেব। ভালো খেয়াল করো, আমি কিন্তু আগে তোমাদের বলেছি যে যুক্তি গঠিত হয় কি দিয়ে? কতগুলি বচনের সমষ্টি দিয়ে। তারপর ঠিক এইভাবেই আমরা অবরোহ যুক্তির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। দেখো, যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যখন সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর না হয়, তখন সেই যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি। হয়তো তোমরা এই বিষয়টা বুঝতে পারলে না বা মনে না থাকারই স্বাভাবিক। এবার আমরা দেখে নাও, স্ক্রিনে আমাদের দেখে নাও। দেখো, যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কখনো বেশি ব্যাপক হবে না, তাকে অবরোহ যুক্তি বলে। এবার এইখানে কিন্তু কিছু বোঝার জিনিস আছে, তো জানতে হবে, বুঝতে হবে। সংজ্ঞাটা শুধু মুখস্থ করলে হবে না, লজিক শিক্ষা নয় এটা। তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এতগুলো যে
শব্দ আছে, শব্দগুলো মিনিং বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। দেখো যে এই যে এক বা একাধিক আশ্রয় বাক্য, তাহলে আমরা আগে দেখেছি যে যুক্তি গঠিত হয় কতগুলি বচন নিয়ে। সেই বচনগুলোর মধ্যে বলেছিলাম আমরা আগে, অনেকগুলি বচনের মধ্যে কিছু থাকে আশ্রয় বাক্য, তার মধ্যে একটি থাকে সিদ্ধান্ত। এই যে অনেকগুলো আশ্রয় বাক্য থাকে আর একটা থাকে সিদ্ধান্ত, এই অনেকগুলো থাকে, সেইগুলো বলছে এক বা একাধিক আশ্রয় বাক্য। আর ওই আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হবে। তার অনিবার্য কি জিনিস? অনিবার্য মানে বোঝায় যে আশ্রয় বাক্যের মধ্যে থেকে যদি সিদ্ধান্তটা পাওয়া যায় তবে তাকে বলবো আমরা অনিবার্য। হয়তো বিষয়টা বুঝতে পারলে না, দেখো বিষয়টা আমি এক্সাম্পল দিয়ে একটা বুঝতে পারবে। দেখো, আমি যদি কোনো ঘটের মধ্যে পয়সা বা টাকা না ভরে রাখি, তাহলে সেখান থেকে কি আমি পয়সা পাবো বা টাকা পাবো? কখনোই পাবো না। যদি আমি আগে থেকে ঘটের মধ্যে পয়সা ভরে রাখি, ঘটের মধ্যে টাকা ভরে রাখি, তবে সেখান থেকে আমি অনায়াসেই টাকা পেয়ে যাব। এই যে ঘটের মধ্যে টাকা ছিল, পয়সা ছিল, সেখান থেকে আমি বার করছি, এটাকে বলা হয় অনিবার্য। মানে ছিল বলেই কিন্তু বার করতে পারছি, আর না থাকলে বার করতে পারবো না, এটা কিন্তু অনিবার্য নয়। ঠিক সেরকম ভাবে অবরোধ যুক্তিটা তাই, যখন আশ্রয় বাক্য থাকবে সেই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে। মানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের মধ্যে থাকবে, থেকে সেখান থেকেই নিঃসৃত হবে। দেখো, এটা একটা উদাহরণ দিলাম আমরা, সচরাচর উদাহরণ। এবার দর্শনের ভাষায় যেগুলো বলা হয়, দেখো আমি লিখেছি সকল মানুষ হয় মরণশীল, এটা একটা বাক্য বা বচন। আর তাপস হয় মরণশীল, এটা একটা বচন। এই দুটি বচনকে বলবো আমরা আশ্রয় বাক্য। আর শেষের একটা বচন লিখেছি আমরা, সেটা তাপস হয় মরণশীল, এটাকে বলবো সিদ্ধান্ত। আর এই যে দুটি বচন আশ্রয় বাক্য, একটা বচন সিদ্ধান্ত, এই সমস্ত বচনকে একসঙ্গে বলবো আমরা যুক্তি। যেটা আগে আমি বলেছিলাম যে যুক্তি গঠিত হয় কতগুলি বচনের সমষ্টিকে নিয়ে, যার মধ্যে থাকে কিছু আশ্রয় বাক্য আর একটা থাকে সিদ্ধান্ত। যা দেখো, এই দুটি হয়ে গেল আশ্রয় বাক্য আর একটা হয়ে গেল সিদ্ধান্ত। তাহলে আমরা এখানে দেখো যে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে দেখো দুটো হয়েছে, তাহলে একাধিক পেয়েছি। সেখান থেকে অনিবার্য নিশ্চিত। দেখো এবার অনিবার্য কি সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখো এই বাক্যে কি বলছে বা এই বাক্যের বক্তব্য কি আসছে, যে সকল মানুষ হয় মরণশীল। তার মানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি মরণশীল। রাম, শ্যাম, যদু, মধু, যত আছে, রহিম, যতগুলো আছে সবাই কি মানুষ যদি হয় সেটা মরণশীল। এটা মানে এটা। এবার আমরা এখান থেকে আর একটা আশ্রয় বাক্য নিলাম, সেটা কি? সেটা হচ্ছে তাপস হয় মানুষ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সকল মানুষ যদি মরণশীল হয় আর তাপস যদি মানুষ হয় একটা, তাহলে এখান থেকে আমরা অনায়াসেই বলতে পারি না যে তাপস নিশ্চয় তাহলে মরণশীল। আর এটা নিশ্চয় আমার এই আশ্রয় বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সকল মানুষ যদি মরণশীল হয়, তাপস তো একটা মানুষ, তাহলে এই তাপস মরণশীল নিশ্চয় এই আশ্রয় বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। যেহেতু অন্তর্ভুক্ত আছে আশ্রয় বাক্যের মধ্যে, সেই জন্যই বলবো আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। এই জন্য এই যুক্তিটা হয়ে গেল আমাদের অবরোহ যুক্তি। বুঝতে পেরেছ? তাহলে আমরা বুঝতে পারলাম যে এক বা একাধিক আশ্রয় বাক্য ব্যাপারটা বুঝতে পারলাম, আবার সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত সেটাও বুঝতে পারলাম। এবারও দেখে নেব সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কখনো বেশি ব্যাপক হবে না। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। তাহলে কি বলতে চাইছে? এই যে সিদ্ধান্তটা করেছি আমি, এই সিদ্ধান্তটি এই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। সে কম হতে পারে, সমান হতে পারে, কিন্তু বেশি ব্যাপক হবে না। দেখো তো এখানে বেশি হয়েছে কিনা, তোমরা দেখে নাও। দেখো এখানে আমরা সকলের কথা বলেছি, এখানে একটা তাপসের কথা বলেছি, এখানে নিশ্চয়ই একটা তাপসের কথা। তার মানে নিশ্চয় আশ্রয় বাক্য বেশি হয়ে গেছে, সিদ্ধান্ত কম হয়ে গেছে। বুঝতে পেরেছো?
এই জন্যই বললাম যে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কখনো বেশি ব্যাপক হবে না। দেখো, এই জন্যই এই যুক্তিটা হয়ে গেল আমাদের অবরোহ যুক্তি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয় দাঁড়ালো যে অবরোহ যুক্তি তাকেই বলবো আমরা যেখানে বা যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হবে না, সেই যুক্তিকে আমরা বলবো অবরোহ যুক্তি, যার সংজ্ঞা, যার উদাহরণ সাহায্যে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা এই সংজ্ঞা উদাহরণ থেকে যে কনসেপ্ট বা ধারণা পেলাম সেখান থেকে কিন্তু আমরা তার বৈশিষ্ট্যগুলি পেয়ে যাব। তো নতুন করে বৈশিষ্ট্য এক্সট্রা অতিরিক্ত করতে হবে না। দেখো, এখান থেকে এই সব বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব, খুব সহজে আমরা বুঝে নেব। দেখো, আমরা এখান থেকে পেতে পারি, দেখো আমি স্পষ্ট পেতে পারি কি, দেখো এই একটা বৈশিষ্ট্য হতে পারে, এই অনিবার্য নিশ্চিত এটা একটা হতে পারে, বা এই সিদ্ধান্তটি কখনো বেশি ব্যাপক হবে না এটা একটা হতে পারে, নিশ্চয় হতে পারে। তাহলে আমরা এবার দেখে নিই, একটা একটা করে আলোচনা করে আবার সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা না জানলে কখনোই শেখা সম্ভব নয়। দেখো, এই যে তাহলে এখন আমরা কি আলোচনা করব, যে অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো। দেখো, আমরা প্রথমে রেখেছি এই বৈশিষ্ট্যের মধ্যে আমি 1 নম্বর রেখেছি যে এই যুক্তিতে, এই বলতে অবরোহ যুক্তি, এই যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে অবরোহ যুক্তিতে কি থাকবে, হয় একটি আশ্রয় বাক্যও থাকতে পারে, আবার একের বেশিও আশ্রয় বাক্য থাকতে পারে। এই দুটো কন্ডিশন যদি হয় তবেই সেটা বলতে পারি আমরা অবরোহ যুক্তি। দেখো, উদাহরণ এই আগের উদাহরণ থেকে আমরা নিয়েছি। দেখো, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য, আর তাপস হয় মানুষ, এটা একটা আশ্রয় বাক্য। তাহলে এখানে কি নিশ্চয় তাহলে একাধিক আশ্রয় বাক্য হয়েছে, সেটা একটা আশ্রয় বাক্য হতে পারে, আবার একাধিক আশ্রয় বাক্য হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর রেখেছি আমরা এই যুক্তিতে, এই বলতে অবরোহ যুক্তি, এই যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, যেটা আগে আমরা বললাম। দেখো, সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্যগুলি আমরা পেয়ে যাচ্ছি। দেখো, যারা একটু মনে সন্দেহ রেখেছো যে অনিবার্য ম্যাটারটা, অনিবার্য বিষয়টা, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অনিবার্য। দেখো, আমরা দেখতে পাচ্ছি এই একটা উদাহরণ, এই উদাহরণ থেকেই আমরা এই বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব, যেটা আগে আমরা আলোচনা করলাম একটু আগে। দেখে নাও যে যুক্তিতে সিদ্ধান্তটি মানে তাপস হয় মরণশীল, এই সিদ্ধান্তটি দেখো আশ্রয় বাক্য থেকে, এই যে দুটো আশ্রয় বাক্য, এই দুটো থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। দেখো, এই যে অনিবার্য মানে একটু আগে বললাম যে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, থেকে সেখান থেকে নিশ্চিত হবে, তবে তাকেই বলবো আমরা অনিবার্যভাবে নিশ্চিত। দেখো, এই যে সকল মানুষ হয় মরণশীল, এই কথাটার মানে কি পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল, তার মধ্যে আমও তো পৃথিবীর একটা অন্তর্ভুক্ত মানুষ, বা সে একটা মানুষ, তোমরা একটা মানুষ, তোমার তাপসও একটা মানুষ, তাহলে সে নিশ্চয় যদি মরণশীল হয় তার নিশ্চয় সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাই আমরা বলতে পারি যে এই যুক্তিতে বা অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, যেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। দেখো, এবার দেখো পরেরটা আমরা দেখেছি যে এই যুক্তিতে সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আমি যখন সংজ্ঞা বা কি কাকে বলে সেটা বোঝাই, তখনই কিন্তু স্পষ্টভাবে এটা উল্লেখ ছিল, আবার সেই বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তোমাদের নিশ্চয় আশা করছি এটা বোঝাতে হবে না, তোমরা সবাই বুঝে গেছো, তোমরা বুঝে গেছো উত্তরটা। তবুও একবার আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি। দেখো, এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কি হবে না, বেশি ব্যাপক হবে না। তার মানে বড় কে বলতো, বড় হচ্ছে আশ্রয় বাক্য, ছোট কে সিদ্ধান্ত।
তার মানে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কি হবে না, বেশি হবে না, কম হবে, কম। দেখো তাই ধরনের পেয়েছি আমরা যে সকল মানুষ হয় মরণশীল, তাপস হয় মানুষ, এই দুটো হচ্ছে আমাদের আশ্রয় বাক্য। এখানে পৃথিবীর সকল মানুষ সম্পর্কে বলা হয়েছে। আর সিদ্ধান্ত কি বলেছি, দেখো তাপস হয় মরণশীল, মাত্র একটা, একজন মানুষের মরণশীলের কথা বলা হয়েছে। আর উপরে কি বলেছে, সকল মানুষ মরণশীলের কথা বলা হয়েছে। তাই আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারছি না যে কে বেশি বা কে বেশি ব্যাপকতর আশ্রয় বাক্য, সিদ্ধান্ত কি কম ব্যাপক। তাহলে আমরা বলতে পারি যে এই অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, সেটা কম হতে পারে বা সম হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবে, বেশি হবে না। মানে সহজ বাংলা ভাষায় সিদ্ধান্তটা কিন্তু বেশি হবে না, বেশি ব্যাপক হবে না, এটাই মনে রাখবে। ঠিক আছে, দেখো পরেরটা কি হয়। দেখো যে এই যুক্তির ক্ষেত্রে বৈধ বা অবৈধ বিশেষণগুলি প্রয়োগ করা যায় না। কোন যুক্তি? সেটা হচ্ছে অবরোহ যুক্তি। তার মানে আমরা অবরোহ যুক্তিকে বৈধ বলতে পারি, অবৈধকে অবৈধ বলতে পারি। মেয়েটা প্রশ্ন এটাই যে বৈধ অবৈধ কোন যুক্তি হয়? তোমরা ডিরেক্টলি উত্তর বলতে পারবা অবরোহ যুক্তিকে স্যার। হ্যাঁ ঠিক, রাইট, একদম। অবরোহ যুক্তিটা বৈধ হতে পারে আবার অবৈধ হতে পারে। তবে কি করে বৈধ হয়, কি করে অবৈধ হয়? দেখো যে যুক্তির যে নিয়ম আছে, যে রুলস আছে, সেই অবরোহ যুক্তির যে নিয়ম বা রুলস, সেগুলো যদি যুক্তিতে মেনে চলে তাহলে যুক্তিটি বৈধ। বুঝতে পেরেছ? তার মানে কি, অবরোহ যুক্তির যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো যদি যুক্তিতে মেনে চলে তাহলে যুক্তিটি বৈধ হবে। আর যে অবরোহ যুক্তির যে নিয়মগুলো আছে, সেই যুক্তির নিয়মগুলো যদি না মেনে চলে যুক্তিটি কি অবৈধ হবে। কিন্তু আমরা আর পরের চ্যাপ্টার যে আছে আরোহ, ওটা কিন্তু বৈধ অবৈধ বলা যাবে না। তাহলে আমরা এটা থেকে স্পষ্ট বুঝতে পারলাম বৈধ আর অবৈধ কে হতে পারে, অবরোহ যুক্তি। এই জন্য লিখেছি আমরা একটা বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি। কি করেছি, যে অবরোহ যুক্তির ক্ষেত্রে বৈধ বা অবৈধ বিশেষণগুলি প্রয়োগ করা যায়, মানে এই যুক্তিটি বৈধ হয় বা অবৈধ হয়। বুঝতে পেরেছ? দেখো আর বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। দেখো আমরা সেম আগে যে উদাহরণটা বললাম সেই উদাহরণের সাহায্যে কিন্তু বলার চেষ্টা করছি। দেখো সকল মানুষ হয় মরণশীল, তাপস হয় মানুষ, তাপস হয় মরণশীল। আমরা যে সিদ্ধান্তটাকে নিশ্চিত করেছি, সেই সিদ্ধান্তকে দেখো তো যে আমরা নিশ্চয়ই আশ্রয় বাক্য থেকেই নিশ্চিত করতে পেরেছি বা নিশ্চিত হয়েছে। তাহলে আশ্রয় বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত থেকেই নিশ্চিত হয়েছে। এই যুক্তির মধ্যে কোনো ভুল ত্রুটি কোথায় পাওয়া যাচ্ছে না। তাই এই যুক্তির মধ্যে কিন্তু অবরোহ যুক্তির সমস্ত নিয়ম মেনে চলেছে। তাই এই যুক্তিকে বলবো আমরা বৈধ। আবার যদি বুঝতে পারতাম যে এই যুক্তিটা অবরোহ যুক্তির নিয়ম মেনে চলছে না, কোন একটা নিয়ম লঙ্ঘিত হয়েছে, তাহলে আমরা এই যুক্তিকে অবৈধ বলতে পারতাম। তাহলে এক কথায় এই যুক্তিটা বৈধ হতে পারে, আবার এই যুক্তিটি অবৈধ হতে পারে। বুঝতে পেরেছ? তাহলে আমরা ওইটুকু বুঝতে পারলাম অবরোহ যুক্তিটি বৈধ হয় আবার অবৈধ হয়। নেক্সট দেখি আমরা তার পরবর্তীকালে। দেখো যে এই যুক্তির লক্ষ্য হলো শুধুমাত্র আকারগত সত্যতা। তাহলে তোমরা প্রশ্ন করবে, স্যার আকারগত সত্য কি? তাহলে এই লক্ষ্য আকার সত্য, তাহলে বাকি কিছু কি আছে বা নেই? দেখো আমরা যখন কিছু কথা বলি, যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা বচন। এবার তা এই বচনটাকে যদি আমরা সাংকেতিক আকারে নিয়ে আসি, তাহলে আমরা পাবো যে সকল এস হয় পি। দেখো তো আমরা যদি মানুষকে আমরা এস ধরি আর মরণশীল যদি আমরা পি ধরি, তাহলে আমরা এই বচনটার আকার করতে পারি এটা সকল এস হয় পি। এটা হচ্ছে একটা বস্তুগত সত্যতা। কার? বচনের। এটা বচনের একটা বস্তুগত সত্যতা, আর এটা হচ্ছে আকারগত সত্যতা। তা আমরা বলতে পারি একটা বচনের দুটো সত্যতা হয়, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে আকারগত। তা তোমরা এবার বলো
যে অবরোধ যুক্তিতে কোনটাকে প্রায়োরিটি দেয়, কোনটাকে প্রাধান্য দেয়, সেটা বস্তুগত না আকারগত? আমি কি লিখেছি বা কি চেষ্টা করেছি বলার? আকারগত। এই অবরোধ যুক্তিতে বস্তুগত সত্যতাকে প্রাধান্য দেয় না, সেটা বস্তুর দিক থেকে বা বাস্তবের দিক থেকে সত্যকে মিথ্যা সেটা কিন্তু বলা হয় না। স্পষ্টভাবে মনে রাখবে, অবরোধ যুক্তি মানেই আকারগত সত্যতাকে প্রাধান্য দেয়, ওটাই তার লক্ষ্য। যদি আকারগত দিক থেকে সত্য হয় তাহলে সেই আকারের যা বচন হবে সবই সত্য। তাহলে আমরা বলতে পারি যে অবরোধ যুক্তিগুলি আকারগত সত্যতার উপর নির্ভরশীল। তার সাংকেতিক রূপটা যদি সত্য হয়, সাংকেতিক রূপের দ্বারা যদি বৈধ হয়, তাহলে সেই আকারের যুক্তিগুলি বৈধ হবে। এই জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবরোধ যুক্তির মূল লক্ষ্যই হলো তার আকারগত সত্যতা, কিন্তু কখনো বস্তুগত সত্যতা নয়। ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা পেলাম অবরোধ যুক্তি বস্তুগত সত্যতাকে প্রাধান্য দেয় না, তারা শুধু একটাকেই প্রাধান্য দেন, সেটা হলো আকারগত সত্যতা। এই আকারগত সত্যতার উপর নির্ভর করেই যুক্তিটি বৈধ কি অবৈধ তা নির্ণয় করে। বুঝতে পারলে আশা করছি? এটা হলো বস্তুগত সত্যতা, এটা হলো আকারগত সত্যতা। এবার আমরা পরের যাই। টপিকটা হচ্ছে যে তাহলে আমরা যেটুকু আলোচনা করলাম অবরোধ যুক্তি কাকে বলে, তার উদাহরণ এবং তার বৈশিষ্ট্য, এটা জানলাম। তাহলে এবার আমাকে জানতে হবে কি আরোহ কি। তাহলে আরোহ কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে, আর আরোহ যুক্তির উদাহরণ কি, বা আরোহ যুক্তির বৈশিষ্ট্য বলা কি, তার বৈশিষ্ট্যগুলি কি হবে। তাহলে এইভাবে আমরা অবরোহের মতো আরোহের ঠিক একই বিষয়গুলো আমরা আলোচনা করব। দেখো, আমরা অবরোধ যুক্তিকে যদি ভালো করে বুঝে নাও তাহলে আরোহ কিন্তু আর অতিরিক্ত চাপ দিয়ে পড়তে হবে না, চাপ দিয়ে বুঝতে হবে না, অটোমেটিক্যালি পেরে যাবে। দেখো, আমি একটু বলার চেষ্টা করছি বা যেটা তোমাদের মনে কোনো সন্দেহ বা ভয় থাকবে না। দেখো, অবরোহ বলার সময় বলেছিলাম যে এক বা একাধিক আশ্রয় বাক্য, কিন্তু আরোহকে মনে রাখবা এক বা হবে না, ওটা শুধুমাত্র একাধিক আশ্রয় বাক্য। তার মানে আরোহ যুক্তিতে শুধুমাত্র একাধিক আশ্রয় বাক্য থাকবে, একটি থাকলে হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টিং মনে রাখবে যে আরোহ যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি মিশ্রিত হবে। আমি একটা কি মিশ্রিত করলাম? অবরোহের ক্ষেত্রে কি বলেছিলাম যে অনিবার্য, এই অনিবার্য কিন্তু আরোহতে হবে না, এটা মনে রাখবে তোমরা। যে আর অবরোহের ক্ষেত্রে অনিবার্যভাবে হয়েছিল, কিন্তু আরোহের ক্ষেত্রে অনিবার্যভাবে হবে না, এর মিশ্রিত হবে, হতে পারে হবে, কিন্তু অনিবার্যভাবে নয়। এইটুকু বলার এবার লাইনটা বলি, ভালো শোনো। যে যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয় কিন্তু অনিবার্যভাবে নয়। এছাড়াও আরেকটু হবে যে যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হয়। দেখো, আমরা অবরোহ কি বলেছিলাম যে যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হবে না, কিন্তু আরোহের ক্ষেত্রে কি হবে? আর ওটা পুরো অপোজিট, বলবে যে যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হয়। এবার দেখো বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করো। যে যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়, দেখো অনিবার্য দিইনি কেন, অনিবার্যতে আরোহ হতে পারে না, হবে না, আর কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হয় না, এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, তাকেই আরোহ। একটু মিস্টেক হয়েছে। তাহলে আমরা আরোহ যুক্তি কি বুঝলাম? যে যুক্তিতে এক বা একাধিক, এই কথা বলবো না, শুধু বলবো যে যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি মিশ্রিত হয় কিন্তু অনিবার্যভাবে নয়, এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হয়, তাকেই বলা হবে আরোহ যুক্তি। দেখো তো, এটা আর অবরোহ যুক্তিটা এক না? মোটামুটি তো এক,
কিন্তু ডিফারেন্স গুলো কোনগুলো, মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো মনে রাখবে যে এক বা একাধিক, একাধিকটা প্রযোজ্য, এক না। তারপরে বলেছিলাম এখন নিশ্চিত হয়, ওখানে কি ছিল, অনিবার্যভাবে। তারপর দেখো সিদ্ধান্তটি বেশি ব্যাপক হবে না, এখানে কি হবে। এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্যগুলো মনে রাখবে বিষয়টা। তাহলে আমরা এখান থেকেই আরোহ যুক্তিটা কি বুঝে গেছি। এবার আমরা উদাহরণের সাহায্যে দেখি এই উদাহরণটা অবরোহ না আরোহ পড়বে। দেখে নিচ্ছি আমরা এখানে কি বলছে বা কি বলার চেষ্টা করছে। দেখো তো, আমি একটা উদাহরণ দিয়েছি যে তাপস হয় মরণশীল, রাম হয় মানুষ, রহিম হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল। এই যে এতগুলো মানুষের কথা বলেছি, মরণশীল দিয়েছি, যে আমি সুতরাং দিয়ে বলছি সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে আমাদের এই যে এই সবগুলো হচ্ছে আমাদের আশ্রয় বাক্য, যেটা আমরা বলেছি আগে যে একাধিক আশ্রয় বাক্য থাকবে। দেখো 1 2 3 4, তার আশ্রয় বাক্য হলো একাধিক, মানে একের বেশি। দেখো একাধিক আশ্রয় বাক্য হয়েছে। এবার আমরা দেখে নিই যে সিদ্ধান্তটি মিশ্রিত হবে, কিন্তু অনিবার্যভাবে নয়। অনিবার্য নিশ্চিত হবে না, নিশ্চিত হবে কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হবে না। দেখো এই যে সকল মানুষ হয় মরণশীল, এটা দেখো তো এইখানে যে তাপস একজন, রাম একজন, রহিম একজন, শ্যামা একজন, এখানে একজন করে করে 4 জন দিয়েছি। তো এই 4 জনের মধ্যে সকল মানুষ কি অন্তর্ভুক্ত আছে? নিশ্চয় না। তার মানে নিশ্চয় আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য এলো না। আমি আগে বলেছি যে অনিবার্য মানে কি, অনিবার্য মানে এই সিদ্ধান্তটা স্পষ্টভাবে আশ্রয় বাক্যের মধ্যে থাকবে, সেখান থেকে নিশ্চিত হবে। তা দেখো তো এখান থেকে কি বলা যাবে সকল মানুষ হয় মরণশীল, সেটা এই আশ্রয় বাক্যে কোথাও বলা আছে বা কোথাও অন্তর্ভুক্ত আছে? নিশ্চয় না। দেখো তো মানুষ তাপস তো একজন, রাম তো একজন, রহিম তো আর একজন, শ্যামা তো আর একজন। এদের মধ্যে পৃথিবীর সকল মানুষ অন্তর্ভুক্ত আছে? নিশ্চয় না। তাহলে আমরা বলবো যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় না। এবার দেখো পরেরটা কি বলছে, যে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। তার মানে সিদ্ধান্তটা বেশি আর আশ্রয় বাক্যটা কম। দেখো এখানে যে তাপস একজন, রাম একজন, রহিম একজন, শ্যাম একজন, এই আশ্রয় বাক্য একজন করে 4 জন, আমরা আরো নেই 1000 জন, আরো নেই 1 লক্ষ জন। তাহলে আমরা সেখান থেকেই যদি সিদ্ধান্তটা করতে পারি সকল মানুষ হয় মরণশীল, তাহলে বেশি কোনটা হলো তোমরা বলো। দেখো অনায়াসে বলতে পারছি না যে সিদ্ধান্তটা বেশি, কেন সকল মানুষ মরণশীল। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপকতর হয়। হ্যাঁ, এই জন্যই আমরা এই উদাহরণটিকে বলবো আরোহ যুক্তি। বুঝতে পেরেছো? এই হচ্ছে এক উদাহরণের সাহায্যে আমি সংজ্ঞাটি পুরোপুরি উপস্থাপন করার চেষ্টা করলাম। তাহলে এখন চলো আমরা দেখে নিই যে এই উদাহরণটা যে বারবার দিচ্ছি, একটা আমি অন্য উদাহরণ দিয়ে সেটা বলি। বললাম যে 1টি ফুল হয় লাল, 2টি ফুল হয় লাল, 3টি ফুল হয় লাল, 4টি ফুল হয় লাল। এইভাবে আমি 1000 ফুলকে দেখে বলছি হয় লাল। অতএব সিদ্ধান্ত নিশ্চিত করলাম এবার আমি পৃথিবীর সকল ফুল হয় লাল। দেখো তো আমি যখন 1টি 2টি 3টি করে 1000টা দেখে আমি কি সিদ্ধান্ত করলাম, সকল ফুল হয় লাল। এটাই হচ্ছে আমাদের আরোহ যুক্তি। বুঝতে পেরেছো? এবার তাহলে এইটা হচ্ছে। এবার আমরা জেনে নেব যে আরোহ যুক্তির কি কি বৈশিষ্ট্যগুলি আছে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কিন্তু অনেক বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব, যেটা অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। ঠিক তাহলে দেখে নিয়ে এবার বিষয়গুলো তোমাদেরকে আরো সহজ বলে মনে হবে। দেখো এই যে আরোহ যুক্তির বৈশিষ্ট্য, এই বিষয়টা আমরা এখন আলোচনা করে নেব। দেখো প্রথমে যেটা হয় যে এই যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থাকে। কোন যুক্তি? আরোহ যুক্তি। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আরোহ যুক্তি। মানে আরোহ যুক্তিতে কি বলেছিলাম, একাধিক আশ্রয় বাক্য থাকবে, তাই না? দেখো ঠিক
একাধিক আশ্রয় বাক্য আছে। দেখে নাও, এই যে তাপস হয় মরণশীল, রাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল। তাহলে কতগুলো আশ্রয় বাক্য? একাধিক, যেটা আমরা আগে দেখলাম। তাহলে আমরা বলতে পারি এখানে যে আরোহ যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থাকবে। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেলাম, যেটা আমরা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা দেখি পরবর্তীকালে, দেখো যে এই যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়, কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না, যেটা আমরা আগেই সংজ্ঞাতে বলে দিয়েছি। আর হচ্ছে কাকে বলে সেখানে বলে দিয়েছি। দেখো আবার বৈশিষ্ট্যে কিন্তু 2 নম্বর হয়ে যাচ্ছে। দেখো এই যে আমরা পেলাম যে যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়, নিশ্চিত হবে, আসবে, কিন্তু কিভাবে হবে না? অনিবার্যভাবে নিঃসৃত হবে না। দেখো আবার বলছি উদাহরণস্বরূপ, দেখো বিষয়টা কি, দেখো তাপস হয় মরণশীল, রাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল। এখানে এই এতগুলো হচ্ছে আশ্রয় বাক্য, মানে একাধিক আশ্রয় বাক্য। সেখান থেকে দেখো সকল মানুষ হয় মরণশীল, নিশ্চয় এই সকল মানুষ হয় মরণশীল সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়েছে, কিন্তু অনিবার্যভাবে নয়। কেননা এই সকল মানুষ হয় মরণশীল এই বচনটি, এই সিদ্ধান্ত বচনটি কিন্তু আশ্রয় বাক্যের মধ্যে কোথাও নেই। এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই, কোথাও নেই। আর নেই বলে আমরা অনিবার্যভাবে কখনোই বলতে পারি না। এই জন্য বলতে পারি যে যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হয় না, সেটাই বলবো আমরা আরোহ। এটা একটা বৈশিষ্ট্য পেলাম, বুঝতে পেরেছ? এবার দেখো পরের বৈশিষ্ট্য লিখেছি যে এই যুক্তিতে, কোন যুক্তি? আরোহ যুক্তি। এই সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, যেটা আমরা আগে বললাম, সংজ্ঞাতে পেয়েছি যে আরোহ যুক্তিতে কি হয়? সিদ্ধান্তটি কার চেয়ে বেশি হবে? আশ্রয় বাক্য থেকে। তাহলে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি হবে। দেখো এক্সাম্পল লিখেছি আমরা, আগে যেটা বললাম সংজ্ঞা বলতে গিয়ে যেটা বুঝিয়েছি, আবার দেখো স্পষ্ট বোঝাচ্ছে যে রাম, তাপস, রহিম, শ্যামা প্রত্যেককেই একজন করে মানুষ, 4 জন মানুষ। আর এখানে পেয়েছি আমরা সকল মানুষ। এখান থেকে আমরা স্পষ্ট যে আশ্রয় বাক্য কম, সিদ্ধান্ত বেশি। তার মানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপকতর হচ্ছে। তাই এটি হলো একটা আরোহ যুক্তির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বুঝতে পেরেছ? যেটা আমরা অলরেডি সংজ্ঞাতে বলে ফেলেছি। দেখো এবার নেক্সট, সেটা হচ্ছে এই যুক্তির ক্ষেত্রে বৈধ অবৈধ বিশেষণগুলি প্রয়োগ করা যায় না, যেটা আমরা অবরোহের ক্ষেত্রে পেয়েছিলাম প্রয়োগ করা যায়। তার মানে কি? অবরোহ কি বলেছিলাম? যে অবরোহ যুক্তিটি হয় বৈধ হয়, না হলে কি হয়? অবৈধ হয়। কিন্তু আরোহ যুক্তিকে কখনো বৈধও বলা যাবে না, আবার অবৈধও বলা যাবে না। এই বৈধ আর অবৈধ বিশেষণ দুটি প্রয়োগ করা যাবে না। এই যে যুক্তিটা, এটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে সেটা বলা যাবে না। আমরা এইটুকু বলতে পারি সিদ্ধান্তটা সম্ভাব্য। সিদ্ধান্ত যেটা আমরা এই আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্তটা টানলাম, যে সিদ্ধান্ত নিশ্চিত করলাম, সেটা এইটুকু বলতে পারি সেটা সম্ভাব্য হয়েছে না বেশি সম্ভাব্য না কম সম্ভব। কিন্তু আমরা কখনো এই যুক্তিটাকে বৈধ বলতে পারবো না, আবার অবৈধ বলতে পারবো। তাহলে আমরা বলতে পারছি এইটুকুটাই যে আরোহ যুক্তি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি পেলাম? যে এই যুক্তিটি বৈধ হতে পারে না, আবার অবৈধ হতে পারে না, বুঝতে পেরেছ? এবার নেক্সট দেখো আমরা যে এই যুক্তির লক্ষ্য হলো আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। যেটা বলা হয়, যেটা বস্তুগত যেটা বলা হয় সেটা হচ্ছে বস্তুগত সত্যতা। তার মানে কি? আগে আমরা জেনেছি যে কোনো বচনের 2টি দিক থাকে, একটা হচ্ছে আকারগত সত্যতা, একটা হচ্ছে বস্তুগত সত্যতা। আকারগত কোনটা আমি একটু আগে বললাম, আর বস্তুগত কোনটা একটু আগে বললাম। যে সকল মানুষ হয় মরণশীল, এটা হলো বস্তুগত, আর সকল এস হয় পি, যে সংকেতের আকারে প্রকাশ করলাম, সংকেতের আকারে প্রকাশ করলাম বলেই ওটা হয়ে গেল আকারগত। তাহলে আমরা এখানে কি বলবো? আরোহটা কি দেখে?
দুটোই দেখে। সেটা বস্তুও দেখবে, বস্তুগত দেখবে, বাস্তব দিকটাও দেখবে, আর তার আকার দিকটাও দেখবে। এই দুটি দিক বস্তুগত ও আকারগত, এই দুটি দিক দেখে সেটা বিচার করবে সিদ্ধান্তটা সম্ভাব্য না কম সম্ভাব্য না বেশি সম্ভব। আর আমরা অবরোহ কি দেখেছিলাম? অবরোহতে দেখেছিলাম যে সেটি একমাত্র আকারগত সত্যতা দেখে, কখনো কিন্তু বস্তুগত সত্যতা দেখে না। তাহলে আমরা আরোহতে পেয়ে গেলাম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেটি আরোহ যুক্তির লক্ষ্যটা কি? আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা দুটোকেই দেখে, দুটোকেই দেখে তারা চুক্তিটাকে বলে কম সম্ভাব্য না বেশি সম্ভব। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার দেখো নেক্সট আরেকটি বৈশিষ্ট্য আরোহের, যে যুক্তি সিদ্ধান্তে নতুনত্ব থাকে। তার মানে এই যুক্তি বলতে কোন যুক্তি? আরোহ যুক্তি। তার আরোহ যুক্তিতে কি থাকে? সিদ্ধান্ত নতুনত্ব, মানে কি নতুন কিছু। দারুণ কথা, নতুন কিছু। তার মানে কি আগে ছিল না, নতুন এলো। এটা লজিক্যাল জিনিস কিভাবে বুঝবো আমরা? দেখো যে এই একটা যুক্তি, পুরো এই যুক্তির মধ্যে দেখো তো এইগুলো হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে কি সিদ্ধান্ত। দেখো তো এবার যে এই আশ্রয় বাক্য যেগুলো বলেছি আমি, সেটা তাপস হয় মরণশীল, রাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল। এই যে আশ্রয় বাক্য কথা বললাম, এর মধ্যে সকল মানুষ হয় মরণশীল। কার মধ্যে অন্তর্ভুক্ত আছে বলো? তোমরা বলো। তাপসের মধ্যে, রামের মধ্যে, রহিমের মধ্যে, শ্যামার মধ্যে? কখনোই না। তাহলে সকল মানুষ হয় মরণশীল, কার মধ্যে নেই? তাহলে আমরা এইগুলো থেকে নতুন একটা বচন আবিষ্কার করলাম, নতুন একটা বচন তৈরি করলাম। সেটা কি করলাম? সকল মানুষ হয় মরণশীল। এই যে নতুনত্ব প্রকাশ পেল, এটা কিন্তু অবরোহে ছিল না, এটা একমাত্র আরোহতে পেলাম আমরা। যে এই সিদ্ধান্তটা কিন্তু আশ্রয় বাক্যের মধ্যে নেই, নতুন প্রতিষ্ঠা করলাম আমরা। এই জন্য আরোহ যুক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেটা নতুনত্ব থাকে। যে সিদ্ধান্তটা পাই না আমরা, এই সিদ্ধান্তে নতুনত্ব থাকে। মানে আগেকার সেম টু সেম বলে দেওয়া সেটা নয়, নতুনত্ব প্রাধান্য পায়, যেটা কিন্তু অবরোহেতে থাকে না। তাহলে আমরা বলতে পারি একটা আরোহের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আরোহ যুক্তির সিদ্ধান্তটিতে একটা নতুনত্ব প্রকাশ পায়। বুঝতে পেরেছ? এবার আমরা বলি যে বিষয়টা যে অবরোহ আর আরোহ যে যুক্তি সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেখান থেকেই আমরা এইটুকুই ধারণা দেওয়ার চেষ্টা করি এবার, যে অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি, এদের মধ্যে মোস্ট যেগুলা বিষয় জানতে পারলাম যে এক বা একাধিক আশ্রয় বাক্য, এদিকে বললাম কি একাধিক আশ্রয় বাক্য। তাহলে এই যে অবরোহ যুক্তি, এর এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক বা সমব্যাপক হবে, কিন্তু বেশি ব্যাপকতর হবে না। সেটা হচ্ছে অবরোহ। আর যে যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হবে কিন্তু অনিবার্যভাবে নয়, এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হবে, তাকেই বলবো আমরা আরোহ যুক্তি। এই হচ্ছে অবরোহ যুক্তি আর হচ্ছে আরোহ যুক্তি। এই দুটো বিষয় তোমাদের সামনে আমি আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম যুক্তি কি, যুক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা কি, সেটা তোমরা যুক্তিবিদ্যা কাকে বলে। যুক্তিবিদ্যা বলতে গিয়ে আমরা চিন্তা পেয়েছিলাম, সেই চিন্তাটা পড়লাম, চিন্তা কি। তারপরে অনুমান পড়লাম, তারপরে অনুমান পড়ার পর যুক্তির প্রকারভেদ পড়লাম, যুক্তির প্রকারভেদ পড়ার পর যুক্তিকে দুটি ভাগে ভাগ করেছিলাম, সেটা অবরোহ যুক্তি পেলাম। তার অবরোহ যুক্তি কাকে বলে তার উদাহরণ পড়লাম, তার বৈশিষ্ট্যগুলো পড়লাম। আর এদিকে আরোহ যুক্তি কাকে বলে সেটা পড়লাম, আরোহটির উদাহরণটা জানতে পারলাম, আর আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি আমরা জানতে পারলাম। তা এইটুকুই আজকে আমার আলোচ্য বিষয়। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম ভিডিও
তোমরা আরো পাবে অসংখ্য ক্লাসগুলো পাবে। এরপর থেকে তোমাদের প্র্যাকটিক্যালি লজিক ক্লাস শুরু হবে, যেটা তোমাদের অসাধারণ তোমাদের কাছে মনে হবে। আর এই বিষয়গুলো তোমাদের পেতে গেলে, এই বিষয়গুলো আরো ক্লাসগুলো পেতে গেলে তোমরা তোমাদের প্রিয় চ্যানেল, প্রিয় অ্যাপ এলিট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি এই মুহূর্তে করে নাও। তোমরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই সঙ্গে ক্লাসগুলো তোমরা তোমাদের মোবাইল ল্যাপটপে সঙ্গে পেয়ে যাবা। এই এলিট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা অনায়াসে বিষয়গুলো পেয়ে যাবে। আর আমাদের বিষয়ের নোটগুলো এলিট অ্যাপসের মাধ্যমে সমস্ত পিডিএফ নোট পেয়ে যাবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।